আমাদেরকে ওখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে ও যাচ্ছিল যখন হনন হনন করে আগে যাচ্ছে, তো দুটো ইয়ং ছেলে ছিল, ওই হাসাহাসি করছিল। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে আজকে দুর্দান্ত দুটো ঘটনা নিয়ে। প্রথম ঘটনাটা আসে অন্ধ্রপ্রদেশ থেকে, দ্বিতীয় ঘটনাটা আসে আমাদের পুরী থেকে। হ্যাঁ, তো আজকে দুটো ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। ঘটনা দুটো কিন্তু দারুণ হতে চলেছে। সবাইকে কথা দিতে পারি, আজকের ঘটনাটা শুনলে তোমাদের কিন্তু ভাবাবে। আর আজকের ঘটনা যারা শুনতে বসবে, শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে কেউ উঠতে পারবে না। তাহলে চলো আর কথা বাড়াবো না, সোজা যাবো ঘটনায়। প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দিও। যারা নতুন এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। আজকে প্রথম ঘটনা আমাদের আসে হচ্ছে এক দিদিভাই ঘটনাটা শেয়ার করে। বিস্তারিত আগে একটু পরিচয় দেব, তারপর ঘটনাটা বলবো। যে দিদিভাই আমাদের ঘটনাটা শেয়ার করেন, ওনার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে কলকাতায়, ওনার বিয়ে হয় হচ্ছে ব্যাঙ্গালোরে। তো দিদিভাই বলেন আমার হাজবেন্ড কিন্তু হচ্ছে একজন তামিল। এবার ঘটনায় আসছি। ঘটনাটা হয় ওনার হাজবেন্ড যখন ব্যাঙ্গালোরে ছিলেন, তখন দিদিভাই নানা জায়গায় ওনার হাজবেন্ডের কাজের সূত্রে ওনারা যেতে হতো। তো সেই রকমই আমাদের দিদিভাই বলেন যখন আমার দুটি মেয়ে হয়, তারপর আমি কিন্তু থাকতাম ব্যাঙ্গালোরে। তারপর ওখান থেকে রিটার্ন ব্যাক করি আমি কলকাতায়। কলকাতায় আসার পর আমার হাজবেন্ড যেদিন কলকাতাতে থেকেই কাজগুলো করতো বাড়িতে থেকে, তারপর হঠাৎ করে আমাদেরকে অন্ধ্রপ্রদেশ যেতে হয়। অন্ধ্রপ্রদেশে যখন যায়, অন্ধ্রপ্রদেশে গিয়ে ওনাদের একটি দারুণ ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়। সেই ঘটনাটা প্রথমে তোমাদের বলবো, তারপর বলবো আমাদের পুরী থেকে একটি ঘটনা আসে, তো সেই ঘটনাটা। তো প্রথম বলি আমি আমাদের দিদি ভাইয়ের সাথে কি হয়। দিদি ভাই আমাকে জানান, দিদিভাই আমাকে জানান যেই ঘটনাটা, বলে আমরা যখন ব্যাঙ্গালোর থেকে অন্ধ্রপ্রদেশ যাই, অন্ধ্রপ্রদেশে গিয়ে আমরা ওখানে ছিলাম হচ্ছে মঙ্গলগিরি। দাঁড়াও আমি একটু দেখে বলবো। মঙ্গলগিরি লক্ষ্মী নরসিংহ স্বামী টেম্পল। ওকে, আচ্ছা, মঙ্গলগিরি লক্ষ্মী নরসিংহ স্বামী টেম্পল নামক একটা জায়গা আছে মঙ্গলগিরিতে। ওকে, বিজয়বাড়া বলে একটি জায়গা রয়েছে অন্ধ্রপ্রদেশে। তোমরা যদি ইউটিউবে সার্চ করো তোমরা পেয়ে যাবে। দিদিভাই বলে আমার হাজবেন্ড যেহেতু তামিল, তো আমার হাজবেন্ড বলে যে ওখানে মন্দিরে যাব, কারণ ওনার কাজটা ছিল ওই জায়গাতে। ঠিক আছে, বিজয়বাড়াতে অ্যাকচুয়ালি ওনারা একটি হোটেল ভাড়া নেয়। হোটেল ভাড়া নিয়ে ওনারা মঙ্গলগিরিতে আমাদের নরসিংহ স্বামী টেম্পেলে ওনারা ঘুরতে যান। এবার যেহেতু ওনারা ওই মন্দিরের ঘটনাটাও এখানে তুলে ধরেছেন, তার জন্য তোমাদেরকে জাস্ট একটু অল্প করে পরিচয় করিয়ে দেবো। সেটা হচ্ছে মঙ্গলগিরিতে যেখানে যান, ওখানে হচ্ছে নরসিংহ স্বামীর একটি টেম্পেল আছে পাহাড়ের ওপরে। বলে ওই টেম্পেলে হচ্ছে আমাদের নরসিংহ যে স্বামী টেম্পেল, ওখানে মহাপ্রসাদ হচ্ছে সেটা গুড় জল। ওখানে গুড় জল দিতে হয় আমাদের নরসিংহ স্বামী টেম্পেলে গিয়ে নরসিংহ দেবকে। তো বলছে যখন ওখানে যাই, পুরো মানে পুরো রাস্তা গুড় জলে ভর্তি, পায়ের নিচে না চিপচিপ করবে। গুড় জল তো মিষ্টি, বুঝতেই পারছো, কিন্তু ওখানে একটা পিঁপড়ের দর্শন পাবে না। শোনা যায় ওখানে যে পুরোহিতরা আছেন ওনারা বলেন যে নরসিংহদেব ওই পিঁপড়েদের অভিশাপ দেয়, যার কারণে যত বড় মন্দির চত্বরটা আছে মঙ্গলগিরিতে, ওখানে একটা পিঁপড়ে পর্যন্ত দেখতে পারবে না। পুরো মন্দির চত্বর ঘুরে একটা পিঁপড়ে দেখতে পারবে না। এটা হচ্ছে একটা চমৎকার। এবার আমরা ঘটনাটা বলি। এটা যেহেতু দিদিভাই বলেছিলেন, আমি যেহেতু ভৌতিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি, সাথে আমি একটি দৈবিক তোমাদের ঘটনাও শেয়ার করলাম। তো এইবার ঘটনাটা হচ্ছে দিদিভাই বলেন আমরা বিজয়বাড়াতে একটা রুম নিই। তো হোটেলটা একদম রোডের পাশে, ঠিক আছে, কিন্তু যে হোটেলটা আমরা নিই সেই হোটেলটা ছিল দোতলায়। আর ওই হোটেলের একটা উইন্ডো ছিল, ওই উইন্ডোর ঠিক পাশে একটা বিশাল বড় না পাঁচিল টানা। দিদিভাই বলছে বিজয়বাড়া কোনোদিন গেলে বুঝতে পারবে ওখানে গরম কিরকম। গরম আমাদের এখানে কি পড়ে, ওখানে চরম গরম। তো
তো দিদিভাই বলছেন যে আমরা যখন ওখানে যাই, ওই দোতলার যে আমাদের রুমের উইন্ডোটা ছিল, উইন্ডোটা সন্ধেবেলা আমি খুলে দিই। তো আমার হাজবেন্ড আমাদেরকে সকালবেলা ওই মঙ্গলগিরি টেম্পল থেকে ঘুরিয়ে নিয়ে এসে বলে, তুমি আর দুই মেয়ে হোটেলে থাকো, আমার বাইরে কিছু কাজ আছে, কারণ কাজের সূত্রেই গেছিল বিজয়বাড়া। তো বললো আমার কিছু কাজ আছে, যার জন্য আমি কাজটা করে রাতের বেলা 8টা সাড়ে 8টার দিকে চলে আসবো, তোমরা রুমে থাকো। দিদিভাই বলে, সোনা তুমি বিশ্বাস করবে না, আমি ওখানে দুই মেয়েকে নিয়ে ছিলাম মোটামুটি দুপুর থেকে, কারণ সকালটা মন্দিরে কেটে যায় মঙ্গলগিরিতে। তারপরে আসার পর আমার হাজবেন্ড রেখে দিয়ে চলে যায় কাজে। 8:30টার সময় যখন সেই হোটেলের রুমে ফিরে আসায় আমাকে বলল যে রাতের খাবারটা অর্ডার করে দিই, খেয়ে শুয়ে পড়বো, কারণ পরের দিনকে ওনারা আবার কিন্তু রিটার্ন করবে, ঠিক আছে, ব্যাঙ্গালোর। তো সেই রকম ভাবেই কথা হয়। এইবার দিদিভাই বলে যে ওই জানলাটা রয়েছে হোটেলে, যে জানলা যেটা নিয়ে অ্যাকচুয়ালি ওই ঘটনাটা বলছে, ওইখানে না মানে গরমে এসি রুম, গরমে থাকা যাচ্ছে না, এসি চালিয়েও রুমের মধ্যে থাকা যাচ্ছে না। তো দিদিভাই কি করেছে, রাতের বেলা জানলাটা খুলে দেয়। হ্যাঁ, জানলাটা খুলে দেয়, এসিও চলছে, ভাবছে রাতের বেলা হাওয়াটা দিচ্ছে, একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো খুলে দিয়ে শুয়ে রয়েছে। দিদিভাই যে জিনিসটা লক্ষ্য করে, বলছে মধ্যরাতে আমি একবার উঠি, মধ্যরাতে একবার উঠে আমি বাথরুমে যাই, বাথরুম থেকে আমি রিটার্ন এসে আবার শুয়ে পড়ি। তা আমাদের কিছুক্ষণ পরেই উঠতে হবে, কেন আমাদের ফ্লাইট ছিল ওখান থেকে। তো দিদিভাই বলছে আমি হোটেলে শুয়ে রয়েছি যে রুমের মধ্যে, হ্যাঁ, সেখানে যে বেডটা রয়েছে, এক পাশে আমার হাজব্যান্ড শুয়েছে, মাঝখানে দুই মেয়ে, আর এক সাইডে আমি শুয়েছি। বলছে আমি চোখটা জাস্ট বন্ধ করেছি ওয়াশরুম থেকে এসে, তো এখনো সময় আছে, তো আমি ভাবলাম মধ্যরাত, এখন একটু ঘুমিয়ে নি, এখন কি করব। আর যেহেতু সময় সন্ধ্যে থেকে আমি সব ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, লাগেজ, তো শুয়ে রয়েছি। হঠাৎ করে আমার মানে শরীরের মধ্যে খুব ভারী একটা কিছু এসে না শুয়ে পড়ে পুরো শরীরের মধ্যে। দিদিভাই বলে, বিশ্বাস করবে না সোনা বোন তুমি, আমি প্রথমে ভাবলাম যে আমার হাজব্যান্ড, আবার ভাবলাম যে দুই মেয়ে রয়েছে, এরকম তো কোনো সময় করবে না। প্রচণ্ড আমার অস্বস্তি লাগছে। আমি সত্যি কথা বলতে পুরো রুমটা না আমি লাইটগুলো সব অফ করে শুয়েছি, কারণ অত গরম তো, অফ করা ছিল, লাইট কোনো জ্বলছে না। আর অন্ধকারে আমি শুধু ওয়েটটা বুঝতে পারছি খুব একটা ভারী, মানে অতিরিক্ত ভারী। তা সে যে আমার বডির উপর শুয়ে রয়েছে, সে কিন্তু কোনো মুভমেন্ট করছে না, কোনো রকম না। এবার আমি ভাবছি যে যদি তোমাদের দাদা ভাই শোয়, তাহলে পরে তো এসে আমার গায়ের উপর ওরকম করে কখনো শুয়ে থাকবে না, এটা হতে পারে না। হ্যাঁ, তো আমি আবার ভাবছি যে না, ও তো এরকম কোনো মতেই করবে না। তো অনেকক্ষণ পর আমি না চোখটা খুলে আমি লক্ষ্য করছি, কি বলবো তোমাদের, বলছি আমার গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছে। বলে আমি যেহেতু চোখটা খুলেছি আর রুমটা পুরোটাই লাইট অফ, পুরো অন্ধকার, মধ্যরাত্রি, আমি চোখ খুলে দেখছি একটা কালো মোটা একটা শরীর, অনেক মোটা চওড়া একটা কালো শরীর। হ্যাঁ, মানে সেই মাথা যেরকম ধরো বুকের কাছে যদি মাথা দিয়ে কেউ শুয়ে থাকে গায়ের উপর উঠে, ঠিক দিদিভাই বলছে আমি চোখ খুলে দেখছি একটা কালো মোটা ওরকম শরীর আমার গায়ের উপর শুয়ে রয়েছে। আমি তখন বুঝতে পারছি যে না, এ তো আমার স্বামী না। হ্যাঁ, আমার স্বামীও গায়ের রং কালো, কারণ ওরা তামিল, ওদের জল হাওয়াটাই ওরকম যেখানে ওরা থাকে, তো কিন্তু অত কালোও না। এবার আমার স্বামী তো অত মোটা না। আমি ভয় পাই প্রচণ্ড, কিন্তু আমার সারা শরীর এমনভাবে অবশ হয়ে গেছে, আমি মানে গলা দিয়ে যে কোনো স্বর বের করবো আমার স্বামীকে বা মেয়েকে পাশে শুয়ে রয়েছে ডাকবো, আমার সেই ক্ষমতাটা নেই শরীরে। তো আমি তখন কোনো রকমে মানে শুয়ে আমি ভগবানের নাম করতে থাকি, সেটা হচ্ছে আমাদের মহাদেব। দিদিভাই যেহেতু বাঙালি, আমাদের মহাদেবকে, শিব ঠাকুরকে খুব মানে, এখনো বাড়িতে পুজো করেন। তো দিদিভাই বলছে আমি তখন শুয়ে হার হার মহাদেব আমি মানে মুখে মুখে উচ্চারণ করছি, খুব আস্তে আস্তে, আমার গলা দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছে না, আমি মানে মনে মনে বলছি, মনে মনে।
আস্তে আস্তে দেখলাম ওই কালো যে অভয়ব আমার শরীরের মধ্যে ছিল। আমি চোখ খুলেই রয়েছি, আমি চোখ খুলেই কিন্তু ভোলে বাবার নাম করছি, হর হর মহাদেব হর হর মহাদেব বলেই যাচ্ছি। তো আমার বডি থেকে সে দেখলাম একটা, মানে কি বলবো, যেরকম শ্যাডো হয় না, ওরকম শ্যাডোর মতো বেশ মোটা সোটা উঠে গেল। আমি ভালো মতো দেখতে পাচ্ছি, যেহেতুনি একদম রোডের সামনে বলেছি হোটেলটা, রোডের যেহেতুনি লাইটগুলো জ্বলছে, আর যেহেতুনি আমি জানলাটা খুলে রেখেছি, আর জানলাটা হচ্ছে দিদিভাই যেই দিকে শুয়েছে ঠিক ওই দিকেই জানলাটা, ঠিক আছে, দেয়ালে। দিদিভাই দেখলো জানলা দিয়ে ওই যে অভয়বটা কালো, সে না কি বলবো জানলার সামনে হেঁটে গেল, গিয়ে ওখান থেকে হাওয়ার মতো শ্যাডোটা বেরিয়ে গেল। দিদিভাই ওই দৃশ্য দেখার সাথে সাথে যখন বেরিয়ে যায়, কোনো রকমে বসে উঠেই চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করে, প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর দিদিভাইয়ের হাজবেন্ড উনি উঠে রুমে যখন লাইটগুলো অন করে, বলে কি হয়েছে, হিন্দিতে কথা বলে ওনারা। দিদিভাই বলেন আমরা বাংলায় কথা বলি না, যেহেতু আমার হাজবেন্ড তামিল আর হিন্দিতেই কথা বলে, তো তামিলটা আমি সেরকমভাবে শিখে উঠতে পারিনি, যার জন্য হিন্দিতেই বলি। তো আমার হাজবেন্ড তখন উঠে বলছে কিয়া হুয়া, ইতনে রাত তুম রো রহি হো, কিয়া হুয়া। তো তখন দিদিভাই সব কথা খুলে বলে, তখন জানলাটা বন্ধ করে দেয় দিদিভাইয়ের হাজবেন্ড। সকালবেলা যখন রুম ছাড়বে, তখন ওই হোটেলেরই একটি ছেলেকে রিসেপশনে সই করতে হয় তো ছাড়ার সময়, তখন হাজবেন্ড, দিদিভাইয়ের হাজবেন্ড জিজ্ঞাসা করে যে আপনাদের রুমে ছিলাম রাতের বেলা, তো ওই যে জানলাটা রয়েছে, জানলার ওখানে একটা না হোটেল ওরকম সাধারণত হয় না, হোটেলের চারপাশে কি হয়, খোলামেলা বাগান থাকে, সুন্দর একটা পার্ক করা থাকে, এরকম থাকে তো। কিন্তু ওই হোটেলটা না ওই রকম না, হোটেলটার পাশ থেকে না পুরো হোটেলটা একদম মাঝখানে, আর চারপাশ থেকে বিশাল বড় করে পাঁচিল দিয়ে ঘেরা। আর ওই পাঁচিলের ওপারেই সব নোংরা ঠোংরা ফেলে, আর ফাঁকা জায়গা ওখানটাও ঘেরা। তারপরে একটা ঘেরা জায়গার পাশে একটা আছে মসজিদ। তো তখন জিজ্ঞাসা করায় জানতে পারে যে ওই যে পাঁচিল দিয়ে ঘেরা যে হোটেলের পাশে যেই জায়গাটা, সেটা হচ্ছে কবরস্থান। কবরস্থান, তার পাশে রয়েছে একটা মসজিদ, সেটা আবার আলাদা ঘেরা রয়েছে। তখন জানতে পারে যে ওইখানে যেহেতু মসজিদ আছে, মসজিদে তো অনেক রকম মানুষকে ঝাড়ফুঁক করানো হয়, দেহে কোনো আত্মা যদি ঢুকে যায় তাদেরকে ছাড়ানো হয়, যেহেতু ওটা মসজিদ। এবার হতে পারে সেই কোনো একটা আত্মা হতে পারে, অথবা যেহেতু হোটেলের একদম পাশে বললাম বড় দেয়াল, তো ওর পাশেই রয়েছে হচ্ছে কবরস্থান, হতে পারে কবরস্থানের ওখানে কোনো আত্মা, অতিরিক্ত আত্মা সে দিদিভাইয়ের শরীরের মধ্যে এসে ধরে। কিন্তু দিদিভাইয়ের সেরকম ভাবে কোনো রকম ক্ষতি হয়নি। দিদিভাই যেহেতু একটাই কথা বলে, জীবনে আমি অনেক স্ট্রাগল করেছি, অনেক কিছু সম্মুখীন হয়েছি। ছোটবেলা দিয়ে দিদিভাইয়ের আয়ুষ্যটা এরকম, দিদিভাই বলে আমার রাশি সোনাবন, তুমি বিশ্বাস করবে না, আমি ছোট থেকে অনেক এরকম ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছি অনেক জীবনে। এখনো পর্যন্ত দিদিভাই যে ফ্ল্যাটে রয়েছে সেখানেও পর্যন্ত দিদিভাইয়ের সাথে নানা রকম ঘটনা ঘটে। তো সেই ঘটনা নিয়ে অন্যদিন আসবো। প্রথম ঘটনাটা তোমাদের শোনালাম, কেমন লাগলো অবশ্যই বলো। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, বিজয়বাড়ার থেকে মঙ্গলগিরি মন্দিরে ঘুরতে চান, ওখানে অফিসিয়াল কাজের জন্য ওনার হাজবেন্ডের যেতে হয়, তার জন্যই ওখানে কিন্তু হোটেলে এই ঘটনাটা ঘটে। হোটেলটা ছিল বিজয়বাড়া। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। এবার যাবো দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটা আসছে আমাদের পুরী থেকে। হ্যাঁ, পুরী থেকে, অ্যাকচুয়ালি পুরীতে ঘুরতে যায়। এই ঘটনাটা আমাদেরকে সোনারপুর থেকে, আমাদের সাউথ কলকাতার সোনারপুর থেকে এক দাদাভাই ঘটনাটা পাঠান। দাদাভাইয়ের নাম হচ্ছে অশোক দেবনাথ। দাদাভাই বলেন আমি গেল 2 বছর আগে গেছিলাম পুরী, আমাদের ফুল ফ্যামিলি নিয়ে। ফুল ফ্যামিলি বলতে আমার নিজের বড় দাদা, আমি, আমার দাদার ওয়াইফ, তার 2টো বাচ্চা, আমার ওয়াইফ, আমার একটি ছেলে, আমার মা বাবা। ওকে, আমরা সবাই মিলে পুরী যাই। ওখানে যাওয়ার পর সত্যি কথা বলতে আমরা রুম পাচ্ছিলাম না। পুরীতে আমরা যাই হচ্ছে ঠিক রথের আগে, ঠিক এরকম সময়টা। তো আমরা সবাই জানি পুরীতে কিন্তু রথের সময় বা রথের আগে হোটেল পাওয়াটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার, হোটেল কিন্তু পাওয়া যায় না। আর হোটেল থাকলেও হোটেল
মানে ম্যানেজার যারা থাকে না, গেলে পারে বলবে হোটেল বুক আছে, কারণ ওরা যদি বলে হোটেল বুক আছে, এবার তুমি যদি বলো যে ম্যানেজ করে দিয়ান একটুখানি, আমরা কোথায় যাব হোটেল পাচ্ছি না, ওখানে এই সিস্টেমটা আছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি যে হোটেল বুক না থাকলেও ওরা বলবে হোটেল বুকিং করা আছে। এবার তোমরা যদি বলো যে হোটেল পাচ্ছি না, সবই তো হোটেল বুক করা, তখন ওনারা বলে যে ঠিক আছে আমরা একটা হোটেল আপনাকে অ্যারেঞ্জ করে দিচ্ছি, কিন্তু ভাড়া বেশি পড়বে। এবার দেখো, আমরা কলকাতার সাইড থেকে বা আমাদের এই আশেপাশে পশ্চিমবঙ্গ থেকে যারা আমরা পুরী ঘুরতে যাব, এবার যতই টাকা ওখানে বেশি নিক হোটেলের জন্য, আমাদের দিয়ে থাকতে হবে, তো ওইটা ওদের একটা সাইড বিজনেস। ওকে, এবার আমাদের অশোক দাদাভাই বলেন যে জানেন দিদিভাই, আমরা যখন যাই খুব মহা মুশকিলে পড়ি, কারণ যেই হোটেলে যাচ্ছি, হ্যাঁ 2-3টে হোটেলে যাই, দেখলাম হোটেল পুরো বুক, প্রচুর লোক রয়েছে, বললো 15 দিন ধরে নাকি একটা রুম বুক করে নিয়েছে। অনেকে যায় এরকম পুরো আগে থেকে স্থানযাত্রা, তারপরে সোজা রথ পুরোটা কাটিয়ে, অনেকে আবার উল্টো রথ পর্যন্তও কিন্তু থাকে ওখানে, পুরো হোটেল বুক করে নিই, তা না ওখানে একটা পুরো সময় কাটিয়ে আসে, অনেকেই আছে পরে। তো সেরকমই আমরা যখন যাই তখন বললো যে আমাদের টানা হোটেল 15 দিন বুক আছে, রুম তো হবে না, 4-5টা হোটেল আমরা ঘুরি, তারপরে না এত জ্বালায় পড়ি। এবার সব থেকে বড় কথা, যদি আমরা বড়রা যেতাম আলাদা ব্যাপার হতো, যেহেতু নাকি আমার মা বাবা রয়েছে, ওনাদের বয়স হয়েছে, সাথে 3টে বাচ্চা রয়েছে, আমার বড় দাদার 2টো, আমার একটা, 3টে বাচ্চা, মানে খুব ঝামেলার মধ্যে পড়ি। তারপর খুঁজে 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 আমরা পুরীতে নেহরু মার্কেট, যেখানে চৈতন্য মহাপ্রভুর একটা স্মৃতিমূর্তি করা রয়েছে সমুদ্রের ধারে, ওইখানটা আমরা পৌঁছই। এবার আমরা ভাবলাম এত পুরীর আউটসাইডে যখন রুম পেলাম না, ভেতরে ভেতরে ওখানে কি আর পাবো, একদম তো পুরী সি বিচের সামনে, আর ওখান থেকে মন্দিরও খুব একটা ডিস্টেন্স না। যাই হোক, খুঁজতে 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 তো হবে, ওখানে পৌঁছাই, ওখানে বললাম একটি বোকারের পাল্লায়, যারা খুব কম পয়সা বলে ভিতরে একদম নিয়ে যাবে, যে আসুন ভালো রুম আছে। একজন বোকার, কারণ তখন আমাদের কিছু করার নেই, কারণ আমরা যেখানে নিজেরা যাচ্ছি, আমরা তো রুম পাচ্ছি না, সবাই বলছে বুক করা রয়েছে, কোনো হোটেলে দেখছি ফাঁকা, কিন্তু বলছে হোটেল বুকিং করা আছে। জানি না এবার ওদের বিষয়টা কি। তো একটা বোকারের পাল্লায় পড়তে, সেই বোকারকে আমরা বললাম যে দেখো ভাই, আমরা এতজন রয়েছি, আমরা 2টো রুম নেব কি 3টে রুম নেবো, অসুবিধা নেই, মাকে বাবাকে একটা রুমে দেবো, আর বড় দাদা বৌদি আর তার 2টো বাচ্চা থাকবে, আর আমরা 3জন থাকবো। তো সেই বোকার বললো হ্যাঁ হ্যাঁ, 2-3টে কেন, 5টা-6টা রুম দিয়ে দেবো, এসো না। তো আমরা অবাক হয়ে গেলাম। তো আমার মা বলছে যে কি রে, কোথায় নিয়ে যাচ্ছে, ওখান থেকে অনেকটা ভেতরে, সেই তোমরা যারা পুরী গেছো জানবে তোমরা, ওখানে যে আমাদের কাকাতুয়া রয়েছে, গজা কাকাতুয়া, খুব ফেমাস একটি দোকান, তো ওই দিকে সরু রাস্তা নিয়ে যাচ্ছে। তো যেতে ভেতর দিকে, তো আমার মাকে বললাম যে মা, এখন এই সময় এসছি খুব বাজে টাইম, ঠিক আছে রথের আগে, কিন্তু এই সময় যেখানেই একটা রুম যদি পাই পুরীর মধ্যে, অসুবিধা নেই, টাকা যায় যাক, চলো। তো কোনো রকমে আমরা যাই, দেখলাম যে একটা ওই কাকাতুয়া যে দোকানটা আছে খাজার, খুব ফেমাস, ওর একদম পেছন দিকে সরু একটা গলি দিয়ে গিয়ে আবার একটা গলিতে ঢুকে, তারপর হচ্ছে একটা হোটেলের নামটা আমি এখানে বললাম না, কারণ আমাকে বারণ করেছে দাদাভাই। আর তোমরা অনেকেই হোটেলের নাম জিজ্ঞেস করো আমাকে, আমি তোমাদের উদ্দেশ্যে আবারও বলে রাখি, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তো আমরা কোনো হোটেলের নাম আমরা রিভিল করতে পারি না, ঠিক আছে, আমাদের প্রবলেম আছে এতে। আচ্ছা, এবার আমাদের দাদাভাই বলেন যে রুমটা 3তলা, খুব সরুর মধ্যে করা, আর রুমগুলো কি বলবো, হোটেলটা 3তলা, সরুর মধ্যে খুব দেখলাম করা, খুব একটা মানে গাছপালা এরকম কোনো রকম পরিবেশ নেই, আর হোটেলটা খুব একটা হাইজেনিক মেনটেনও নেই। তো আমার বড় দাদা দেখে একদমই পছন্দ হয়নি, বড় বৌদিও বলল যে দেখো না, অন্য হোটেল হয় নাকি, ওদেরকেই বলো, ওরাই ম্যানেজ করে দেবে। তো আমি বললাম, যে বোকার ছিল, যে ভাই তোমাদের এখানে যদি অন্য কোনো হোটেল থাকে আমরা ভাড়া দিতে রাজি আছি, 3 দিন থাকবো, ঘর ভাড়া হোক না 2000 টাকা করে, আমি পার ডে 3টে ঘরে 6000 টাকা পে করবো, যদি 2টো হয় আমি তাও দিতে রাজি আছি, একটু বেশি হলে, কিন্তু এই হোটেলটা পছন্দ না। তখন সেই বোকারটা বলল যে এখানে পুরীতে আর কোনো রুম নেই, আর কোনো হোটেল নেই, যে খালি এই একটাই আছে, এখানে ভেতর দিক বলে
পর্যটকরা আসে না, এই ভেতরে থাকো, কোনো অসুবিধা নেই, এখান থেকে টোটো করবে সমুদ্রেই চলে যাবে, টোটো করবে মন্দিরে চলে যাবে, টোটো করবে সাইট সিন ঘুরে নেবে, কোনো অসুবিধা নেই, টোটো লাগলে আমার লোক আছে, আমি বলে দেবো। এরকম করে জ্ঞান দিল। তো কি করব, কিছু করার নেই। আর প্রথম কথা, দাদাভাই জানান ওই যে হোটেলটায় যাই, তো ওই হোটেলটা দেখেই মনে হচ্ছে মানে কয়েক মাস ধরে কোনো পর্যটক ওখানে উঠিনি। সত্যি কথা বলতে মানে ধুলো ঝুল নোংরা, রুমগুলো যে দেখাচ্ছে না, জঘন্য রুম, জঘন্য, মানে ভ্যাপসা গন্ধ। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমরা পুরীতে ওর থেকে আর কোনো রুম ভালো খারাপ কিছুই না পাইনি। তারপর যাই হোক ওই রুম 3টে আমরা নিলাম, পাশাপাশি নিলাম, দোতলায় গেল। এইবার রুম নেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করি, একটু সমুদ্রে যাই, ঘুরে টুরে আসি, দিয়ে রাতের বেলা আমরা রাতের খাবারটা বাইরে দিয়ে খেয়ে যে যার এসে শুয়ে পড়ি যার যার রুমে। মাকে বাবাকে একটা রুম দিয়ে দিই মাঝখানেরটা, আর দু সাইডে দুটো, একটা বড় দাদা থাকে বউ নিয়ে বাচ্চা নিয়ে, আর একটা আমি থাকি। এবার আমাদের দাদাভাই বলে, জানেন কি বলবো দিদি ভাই, ঠিক রাতের বেলা শুয়ে রয়েছি, গেটের মধ্যে কেউ নক করছে, তখন প্রায় রাত 1:30 বাজে, 1:30 থেকে 1:35। তো আমি তখন ঘুমাইনি, আমি হিসাব করছিলাম ঘুরতে গেছি, কত খরচা হয়েছে এখনো পর্যন্ত, হ্যাঁ সকালবেলা আমরা মন্দিরে যাব, ওখানে কি খরচা হবে, সারাদিন কিভাবে চলবো, সেগুলো সব কিছু খরচার হিসাব করছি। এইবার রাত্রেবেলা যখন 1:30 বাজে, তখন গেটে যে টোকা পড়ছে, ঠক 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 করে, কেউ গেটে, কাঠের গেট তো দরজাগুলো, কেউ নক করছে। তা আমি তখন আমার ওয়াইফকে ডাকলাম, আমি বললাম এই ওঠো না, দেখো কেউ ডাকছে। তো আমাকে আমার ওয়াইফ বলল, ধুর এত রাতের বেলা কে ডাকবে, আর ওই হোটেলে একটা কেউ নেই, পর্যটক, আমরা ওই 3টে রুমে আমরাই রয়েছি পুরো ফ্যামিলি, কেউ নেই। তো আমার তখন ওয়াইফ বলছে, কে ডাকবে, হুস কে কোথায় আওয়াজ করছে তোমাকে ডাকছে। তো আমি বললাম ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো। আমাকে বললো দেখো না আমার খুব মাথা যন্ত্রণা করছে। তা আমি আবার তখন ওয়াইফকে বললাম আচ্ছা ঠিক আছে তোমার ডাকবো না, তুমি ঘুমাও। আমি আবারও, লাইট অন রয়েছে, আমার মেয়েও ঘুমাচ্ছে, আমি আবারও হিসাব করছি, আবারও ওরকম দরজাটায় টোকা আবার। তো আমি ভাবছি কি জানি দাদা এলো নাকি কোনো কারণে, কে না বাবা। আবার ভাবলাম বাবা আসলে পরে বাবার কাছে মোবাইল নাম্বার বাবা জানে, বাবার কাছে মোবাইল ফোন আছে, আর দাদার কাছেও আছে, দাদা এত রাত্রে আসবে না, দাদাও কিছু হলে মোবাইল ফোনে আগে ফোন তো করবে আমি জেগে আছি না ঘুমাচ্ছি জানার জন্য। কিন্তু সমানে ওরকম দরজার মধ্যে কাঠের দরজাটা ওরকম টোকা পড়ছে, কোনো রকমে আমি শুয়ে পড়ি। আমরা দূর যা হচ্ছে হচ্ছে, আমার তো বাড়ির কেউ না, আমি শুয়ে পড়ি। যাই হোক রাতের বেলা কোনো রকমে সেই দিনটা ঘুমিয়ে পড়ি। সকালবেলা সবাই উঠলাম, উঠে স্নান টান করে ওই সকালবেলা 6:30টার দিকে যাই জয় জগন্নাথ দেবের মন্দিরে গেলাম, ওখানে গিয়ে পুজো টুজো দিলাম, পুজো দিয়ে ওখান থেকে আমরা আবার চলে আসি, রুমের মধ্যে চলে আসি, প্রচণ্ড গরম বাইরে। রুমে আসলাম, এসে আমরা রুমের মধ্যে সব বাইরে থেকে খাবার নিয়ে আসলাম, কচুরি টচুরি এনেছিলাম, এনে সব খেলাম রুমের মধ্যে। খেয়ে এক জায়গায় হয়ে আমরা মা বাবার যে রুমটা ছিল ওখানেই আমরা সবাই ছিলাম। তো আমার বড় দাদা আমাকে বলল যে জানিস অশোক, কালকে রাতের বেলা ঠিক 2টো হবে, 2:30 জানিস এরকম হবে, টাইমটা আমি ঠিক দেখিনি, গেটের মধ্যে না কেউ নক করছিল। আমি ভাবলাম তুই এসেছিস, আবার ভাবলাম তুই আসলে তো ফোন করতিস মোবাইলে। তো আমি শুয়ে পড়ি। আমি তখন আমার বড় দাদাকে বললাম, এ দাদা তোরও এরকম হয়েছে, রাতের বেলা 1:30টার সময় কি 1:35 হবে, আমারও কিন্তু গেটের মধ্যে কেউ নক করছিল। তো তখন আমার বড় দাদা বলছে, জানিস না এরা না একটুখানি রাতের বেলা বদমাইশি করে, বুঝেছিস তো, এই হোটেলেরই ছেলেগুলো আছে ওরাই করছিল। তো আমি বললাম হ্যাঁ মনে হয় তাই হবে, আজকে রাতে যদি হয় না তাহলে পরে একদম গেট খুলে বেরোবি না। তো বড় দাদা তখন বললো তুইও বেরোস না, বুঝেছিস, আর তো 2টো দিন, 3 দিনের হোটেল বুক, একদিন তো হয়ে গেল, আর 2টো দিন রয়েছে, 2টো দিন পর তো বেরিয়েই যাবো, যা হয় হোক গে, আর ভালো করে কিন্তু গেট ভেতর দিয়ে লক করে শুবি ভাই। আমরা আমাদের পরিবারের মধ্যে কথা বলি, আমার মা বাবার রুমে কোনো রকম কিছু হয়নি। তো তার জন্য আমরা পুরো একদম কনফার্ম হয়ে গেলাম যে
হোটেলেরই কোনো ছেলে করছিল। কারণ যদি অন্য কোনো ব্যাপার হতো তাহলে আমার মা বাবার রুমেও করতো। হোটেলের ছেলেগুলো বয় যারা থাকে ওরাই জানে যে আমার মা বাবা মাঝখানে রুমটায় রয়েছে, আমরা দুদিকে দুটো রুম নিয়ে রয়েছি। তো ওরাই রাতের বেলা এই বদমাইশিটা করেছে। যাই হোক, এবার আমরা ঘুরলাম সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে। পরের দিনকে আমরা রাখলাম, সেটা হচ্ছে পুরো দিনটা আমরা উদয়গিরি, খণ্ডগিরি, যত মন্দির আছে ওখানে নন্দনকানন সবকিছু ঘুরতে যাব। ভালো কথা। আবার রাতের বেলা আমি হিসাব করছি, আর আমাদের অশোক দাদা ভাই এটা হচ্ছে হ্যাবিট। দাদা ভাই বাড়িতেও সারা দিন ভোর থেকে শুরু করে রাতে একদম ডিনার করে শোয়ার পর সারা দিনের হিসাব করে দাদা ভাই। কত টাকা সকাল থেকে খরচা হলো, কত টাকা ঘরে আসলো, এটা প্রত্যেকদিন হিসাব করে চলে দাদা ভাই। এটা দাদা ভাইয়ের হ্যাবিট। অশোক দাদা ভাই বলেন আমি আবারও সেদিন রাতের বেলা, তখন প্রায় রাত 12টা 12:30 বাজে, সবাই শুয়ে পড়ি। সারাদিন আমরা হই হই করেছি, সন্ধ্যাবেলা অনেকটা সময় সমুদ্রে কাটিয়েছি, মা বাবা ছিল সাথে, খাওয়া দাওয়া করে সবাই সবার মতো রুমে চলে যায় শুতে। এইবার সেদিনকে রাতের বেলা আমার মেয়ে যখন খাওয়া দাওয়া হয়ে যায়, রাতের ডিনার, তখন আমার মেয়ে বলল যে পাপা আমি আজকে ঠাকমার সাথে শোবো। আমি বললাম যা শো। সেদিনকে আমি আর আমার ওয়াইফ দুজনে রুমে রয়েছি, আমার মেয়ে চলে গেছে মা বাবার কাছে। এবার আর বলে রাখি ওই যে রুমগুলো, ওই রুমে কোনো টিভি ছিল না। তো রুমগুলোই ওরকম, তো ওখানে কে যায় কে থাকে আমি সেটাও জানি না যে ওখানে কোনো পর্যটক অত ভেতরে যায় কিনা, আমরা তো ঠেকায় পড়ে বাধ্য হয়ে গেছি। এবার তখন কি বলবো, রাতের বেলা আবারও গেটে ওরকম টোকা, আবারও কেউ খটখট করে কাঠের ওই দরজার মধ্যে নক করছে। আমার তখন ওয়াইফ বলছে যে কি গো, কালকে রাতের বেলা তুমি বলছিলে না যে কে যেন টোকা দিচ্ছিল, দেখো এখনো শব্দ হচ্ছে। তখন আমার ওয়াইফকে বললাম কালকে তো তোমাকে বললাম, তুমি বললে যে কিছু না, তো এখনো কিছু না, তুমি শুয়ে পড়ো, যা হচ্ছে হোক। তখন আমার ওয়াইফ বলল দাঁড়াও তো দিদিকে একটু ফোন করি, মানে আমার বড় দাদার বউকে বললো দিদিকে একটু ফোন করি। ফোন করলো, কারণ এত তাড়াতাড়ি তো আমরা ঘুরতে গিয়ে বাড়িতেও ঘুমাই না, ঘুরতে গিয়েও ঘুমাবো না, আশা করি তখন 12টা 12:30 বাজে। ফোন করতে তখন আমার বৌদি ধরলো। বৌদি বলছে যে হ্যাঁ বলো কি হয়েছে। তখন বলছে দেখো না আমাদের না দরজায় কেউ টোকা দিচ্ছে, তোমরা একটুখানি আস্তে করে একটু দেখো না দরজাটা খুলে, কারণ আমাদের রুম, তারপরে হচ্ছে মা বাবার রুম, তারপরে হচ্ছে তোমাদের রুম। তো তুমি যদি ওখান থেকে একটুখানি দেখো তাহলে দেখতে পারবে যে হোটেলের কোনো ছেলে তো করছে এটা। তারপর দেখো ছেলেটাকে চেনো, কারণ বাইরে তো যে করিডরটা রয়েছে হোটেলের, তো সেখানে তো লাইট জ্বলছে, কেউ থাকলে তো দেখা যাবে, একটুখানি দেখো না দিদি। তো তখন বললো ঠিক আছে দাঁড়াও তোমার দাদাকে বলছি। এইবার আমার বড় দাদা ফোন করে। তো বড় দাদা তখন ফোন করে বলছে কি এ ভাই কি রে কি হলো, আবার তোদের গেটে টোকা হচ্ছে নাকি? তা আমি বললাম হ্যাঁ কে আবার আবার পরে নক করছে। তখন আমি বললাম তোদের হচ্ছে না? বললো না এখনো পর্যন্ত হচ্ছে না, দাঁড়া আমি দেখছি। এখনো হচ্ছে? তা তখন আমি বললাম হ্যাঁ এখনো ওরকম, আমাদের তখনও গেটে কেউ টোকা দিচ্ছে বাইরে দিয়ে দাঁড়িয়ে। মানে ইন্টারেস্টিং সময় একটা, যে ধরবো সকাল হলে, এখন কিছু বলবো না, দেখে রাখবো, সকাল হলে পুলিশে দিয়ে দেবো, যা হয় হবে। রাতের বেলা ওরকম করা, পর্যটকদের সাথে তোমরা আমাদের নিয়ে করে খাচ্ছ, তোমরা রাতের বেলা ঘুমাতে দেবে না, এগুলো কি অসভ্যতা। আমি এইবার আমার দাদাকে বলে দিই, দাদার রুম থেকে আস্তে করে দরজাটা খুলি। দরজাটা খুলে দাদা দেখে যে আমাদের রুমের সামনে কেউ নেই, কেউ নেই। দাদার সাথে সাথে দাদার রুমটা, মানে রুমে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দাদা ফোন করে বলছে কি রে শব্দ হচ্ছে? আমি বললাম হ্যাঁ এখনো হচ্ছে। দাদা বলছে কি বলছিস? তখন আমার দাদা বলছে ঠিক আছে আমি না ফোনটা হাতে রাখি, তুই ফোনটা কাটবি না, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে। তো দাদা তখন বলল যে দাঁড়া তো, আমি এক্ষুনি দেখলাম, এক্ষুনি আওয়াজ হয়েছে। আমি বললাম হ্যাঁ রে কন্টিনিউ হচ্ছে। বলছে দাঁড়া আমি দেখলাম কেউ নেই, তাহলে মনে হয় আমি দরজাটা খুলেছি সরে গেছে, আমি না দরজাটা খুলে রাখি, আর যখনই আওয়াজ হবে তুই আমাকে বলবি, তখন আমি তাড়াতাড়ি দরজাটা খোলাই থাকবে, কারণ লকটা খুললে পরে তো শব্দ হচ্ছে একটা, তো খুলে আমি এখানে দাঁড়িয়ে থাকি। আমি বললাম ঠিক আছে। আমি বললাম দাদা এখনও কিন্তু শব্দ হচ্ছে। বললো আচ্ছা। এই করতে করতে দাদা তো দরজাটা খুলেই রেখেছিল লকটা, সাথে সাথে দাদা মুখটা বাড়ায়, দেখছে কোনো রকম কেউ ওখানে পেশেন্ট নেই।
তখন ওইখানে মুখ বাড়ানো অবস্থায় ফোনে আমাকে আস্তে আস্তে দাদা বলছে, হে ভাই এখনো কি আওয়াজ হচ্ছে? আমি তখন বড় দাদাকে বলছি, হ্যাঁ এখনো হচ্ছে। তুই বিশ্বাস কর। দাদা বলছে হতেই পারে না, দরজার সামনে তো কেউ নেই রুমে। আমি বলছি দাদা হচ্ছে, তোকে মিথ্যা কথা কেন বলবো এত রাতের বেলা? তখন আমার দাদা বলল যে দাঁড়া। দাদা একটা ফটো তুলে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করলো। দাদা বলছে দেখ এই মাত্র টাইমটা দেখ। আমি তখন টাইমটা মিলিয়ে দেখলাম হোয়াটসঅ্যাপে যে হ্যাঁ এই সময় তো আমার গেটে সত্যি কেউ নক করছিল, কিন্তু কোনো রকম কিন্তু কারোর ফটো তো উঠিনি। তখন দাদা বলল ভাই আমার মনে হচ্ছে না হোটেলের কোনো ছেলে করে, আমার মনে হচ্ছে হোটেলে গন্ডগোল আছে, এই জন্য এত ভেতরে হোটেল আমরা নিয়ে ভুল করেছি। আমরা যদি এখান থেকে গিয়ে ভুবনেশ্বরের দিকে যদি রুম পেয়ে যেতাম, ওই দিকে যদি থাকতাম, গাড়ি করে যাওয়া আসা করতাম, কি আছে, একটা গাড়ি ভাড়া করে নিতাম। আমাদের ভুল হয়ে গেছে, আমার মনে হচ্ছে হোটেলটা ভালো না। এই জানার পর আমার ওয়াইফ বলছে আমি থাকবো না, সকালবেলায় হোটেল ছাড়বে। আমি বললাম না হবে না, কালকের দিনটা কোনো রকমে কাটাও, এখানে হোটেল নেই। আবার কি ভুবনেশ্বর যাবো নাকি একদিনের জন্য? আজকে কালকে তো সারাদিন বাইরে কেটে যাবে, রাতটুকুনি যা হয় হবে, শুয়ে পড়বো, তারপরে তো দুক্কা দুক্কা করে কলকাতা। যাই হোক, রাতটুকুনি খুব ভয়ে ভয়ে আমরা সবাই থাকি। এবার সকালবেলা কেউ কোনো রকম কথা হোটেলে আলোচনা করিনি। সবাই যখন আমরা উদয়গিরি খণ্ডগিরি যখন ঘুরতে যাব, সূর্য মন্দির বেরোই, তখন গাড়িতে বসে আমরা আলোচনা করছি যে কি ব্যাপার। আমার মা বাবা প্রচণ্ড আতঙ্কিত হয়ে রয়েছে। আমার বড় বৌদি, আমার বউকে তো দেখতে হবে না, ও তো এমনি ভীতু। মানে খুব বাজে একটা জ্বালায় পড়েছি যে কি করব। রুম পাচ্ছিলাম না। প্রথমে আমাদের মাথায় আসেনি যে আমরা ভুবনেশ্বরের দিকে চলে যাই বা পুরী থেকে একটু ভিতর দিকে অন্যদিকে থাকি, ওই দিকে হয়তো রুম পেয়ে যেতাম। পুরীর হয়তো কাছাকাছি রুম আমরা পাইনি। আর এখানে তো কেউ, যেই হোটেলে রয়েছি কেউ থাকে না, কি করব। আমরা যখন কথা বলতে বলতে যাচ্ছি, বিশ্বাস করবে না, আমরা প্রায়শই শুনে থাকি প্রচুর প্রচুর যারা দর্শনার্থী যায় বলে পুরীতে যারা ওখানে স্থানীয় উড়িয়ারা থাকে তাদের ব্যবহার খুব একটা ভালো হয় না। তারা গাড়ি ভাড়া নিয়ে বলো এখান থেকে ওখানে যেতে, হ্যাঁ ওরা একটু বেশি টাকা নেয়। চিনলেও বলে যে না আমরা এই জায়গাটা চিনি না, এবার ওখানে গেলে পরে বলে আরও 20 টাকা বেশি লাগবে, 50 টাকা বেশি লাগবে, এরকম করে। কিন্তু আমরা যেই অটোটা করে যাচ্ছিলাম, একটা অটো রিজার্ভ করি, বড় অটোটা করে যাচ্ছিলাম, সেই অটোতে যে চালক ছিল, চালকের সাথে একটা হেল্পার ছিল, একটা ছোট ছেলে, এই 18-17 বছর বয়স হবে। ছেলেটা আমাদের কথা শুনছিল। তো অনেকটা আমরা যাওয়ার পর প্রথম আমরা যাই উদয়গিরি যখন যাই, ওখানে আমরা উদয়গিরি ঘুরতে যাব। তো ঘুরে টুরে এসে আমার বড় দাদা বৌদি আমার মেয়ে ওদের বাচ্চা সব একসাথে ছিল। আমার মা বাবা অনেক আগেই ঘুরে ওই তো অটোটার মধ্যে বসে আছে। আমি আর আমার ওয়াইফও চলে আসি, আর আমার বড় দাদা বৌদিরা তখন আসেনি। বসে রয়েছি, তো ড্রাইভার নেই। যেই আমরা তো মানে যেই অটো করে গেছি সেই অটোর ড্রাইভার ওখানে নেই। তো ওই ছেলেটা যে হেল্পার থাকে, সেই ছেলেটা ওখানে গাড়িতে বসেছিল অটোর মধ্যে। তো ও তখন বলছে যে দাদা তোমরা আসছিলে যখন, তোমাদের কথা আমি শুনেছি, তোমরা কোন হোটেলে ছিলে? তো আমরা বললাম যে হোটেলের নামটা বলি ওখানে। বলছে ও আচ্ছা আচ্ছা, ওই হোটেলে তো কেউ থাকে না, ওই হোটেলে ভাড়াও তো হয় না। আমি তো জানি হোটেল বন্ধ হয়ে গেছে, ওই হোটেল তোমাদের ভাড়া দিয়েছে? কি বলছো তোমরা, ঠিক বলছো ওই হোটেলেই? তখন আমি চাবিটা দেখাই, হোটেলের চাবির মধ্যে না হোটেলের নামটা লেখা ছিল। আমি বললাম দেখো ভাই আমি এই হোটেলের কথা বলছি, তুমি কি এই হোটেলের কথা বলছো? তখন সেই হেল্পার ভাইটা বলল যে হ্যাঁ হ্যাঁ মু এই হোটেলেরই কথা কইছি। তখন বললাম যে কি ব্যাপার বলো তো, এই হোটেলে ভাড়া দেয় না? বলছে না না, এই হোটেলে তো মু জানি যে পর্যটক কেউ যায় না, আর এই হোটেল তো ভাড়া দেয় না, তোমাদের ভাড়া দিয়েছে? তো আমি বললাম হ্যাঁ, আমাদের তো একজন বোকার নিয়ে গেছে ভাই, দালাল, বুঝেছো তো, ও পয়সা দোকান থেকে খেয়েছে, অনেক টাকা নিয়েছে, আর হোটেলটা কি নোংরা, ওর সাথে কথা বলছি। তখন ওই যে ভাইটা ও বলছে যে আস্তে আস্তে শুনলাম তোমরা কিছু বলছিলে, মু একটা কথা কইব। তো তখন আমি বললাম যে হ্যাঁ বলো, তুমি কিছু জানো? বলছে হ্যাঁ ওই হোটেলটা অ্যাকচুয়ালিও বন্ধ হয়ে গেছে, পুরীতে ওই হোটেলটা অ্যাকচুয়ালিও বন্ধ। ওই হোটেলটা
পর্যটক যায়ও না। আর যে হোটেলের মানে ম্যানেজার রয়েছে সে ওই হোটেল ভাড়া দেয় না, রুম ভাড়া দেয় না। ওই বোকার শয়তান ইচ্ছা করে আমাদেরকে ওখানে নিয়ে যায়। নিয়ে গিয়ে ও যাচ্ছিল যখন, হনন হনন করে আগে যাচ্ছে, তো আমি আমার মা বাবা তার বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছিলাম, আমরা তো অনেকটা পেছনে। ও না ফোনে কথা বলছিল। আর ওই হোটেলে যে আমাদের ভাড়া দিয়েছে, ওই হোটেলে কোনো ম্যানেজার ছিল না, শুধু দুটো ইয়ং ছেলে ছিল। ওই হাসাহাসি করছিল, দেখে মনে হচ্ছে ওই হোটেলের আশেপাশের ছেলেগুলো থাকে। হয়তো ওই হোটেলে যে ম্যানেজার ছিল ওদের কাছে হয়তো চাবি ঠাবি দিয়ে গেছে। ওরা এটা চালাকি করে ওই রথের সময় বলে আমরা গিয়ে ফেসে গেছি, আমরাও জানি না, আমাদেরকে ওখানে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওই বোকারটা টাকা খায়, খেয়ে আমাদের ওই রুমগুলো দেয় দোতলায়। নিচে দিলে আমরা বেরোবো, হয়তো আশেপাশে তো আরও হোটেল রয়েছে, বেরিয়েই দোকান রয়েছে, হয়তো আমরা জেনে যাবো, ওই জন্য আমাদের দোতলায় দেয়। আর জানতে পারি যে ওই হোটেলটা আজ প্রায় 7.5 বছর হয়ে গেল, ওই হোটেলে কাউকে কিন্তু ভাড়া দেওয়া হয় না। ওই হোটেলটা অ্যাকচুয়ালিও বন্ধ। ওই হোটেলে 7.5 বছর আগে কোনো বিবাহিত দম্পতি এসেছিল, হাজব্যান্ড ওয়াইফ। তো আসার পর ওখানে ওই বউটাকে ওই স্বামীটা রাতের বেলা খুব মানসিক অত্যাচার করে, মারে ধরে পিটায়। পেটানোর পর, নতুন বিয়ে হয় কিন্তু, পেটানোর পর সেই বউটাকে ওখানে গামছা গলায় ফাঁস দিয়ে, ঝোলাইনি, গলায় গামছা ফাঁস দিয়ে খাটের মধ্যে ফেলে বউটার শ্বাসরোধ করে, মানে গামছাকে চেপে শ্বাসরোধ করে ওই খাটে ফেলে মেরে পালিয়ে যায়। আর ওই বউটা ওর আত্মাটা ওরকম রাতের বেলা করে। আর এইটা ওখানে অনেকে স্থানীয় লোক জানে, যার কারণে ওই হোটেলের যারা ওই সময় যাদের কাছে লিস্ট ছিল, ম্যানেজার ছিল, তারা ওই সময় থেকে হোটেলটা ছেড়ে দেয়। না, আমরা তো কিছুই জানি না, কিছু খোঁজও নিইনি। আর সত্যি কথা বলতে ওই যে হোটেল পাচ্ছিলাম না, যার জন্য আমরা অত কিছু খবরও নিইনি। আমাদের সাথে পুরীতে গিয়ে এই ঘটনাগুলো ঘটেছে। আর এই বাস্তব ঘটনাটা শুধু ওই জানতে পারি আমাদের যাদের সাথে গেছিলাম, ওই অটো চালকের মানে যে হেল্পার ছিল, সেই হেল্পার ভাইয়ের কাছ থেকে। নালে হয়তো এই বাস্তব ঘটনাটাও জানতে পারতাম না। তো আমাদের অশোক দেবনাথ দাদা ভাই, এটা আমাদের সোনারপুর কলকাতা সাউথ থেকে ঘটনাটা শেয়ার করে। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, ভয়ঙ্কর দুটো ঘটনা তোমাদের শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো। যেতে যেতে সবাইকে বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো। আর যেরমভাবে পাশে আছো থেকো। আজকে আসবো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।